জামায়াতের হরতালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিশু নিহত। তৃতীয় দফার টানা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। অবরোধ কর্মসূচি আগামী 13 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হল। নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশে ওয়ানডে সিরিজ বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি রোকসানা আনসুমান এবং আমি তৌহিদ হোসেন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। দফায় দফায় বৈঠক হলেও মুখ খুলছেন না কেউই। পক্ষগুলোর ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব দিয়ে এখনো আশাবাদী তারানকো। I do believe that there is a possibility of finding a peaceful solution to this current deadlock. রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শপথেই বহাল থাকবেন জাতীয় পার্টির মন্ত্রীরা, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। সহিংসতা পরিহার করে শান্তির পথে ফিরে আসবেন বেগম জিয়া, আশাবাদ প্রধানমন্ত্রীর। যুদ্ধাপরাধের বিচার শেষ করতে চাইলেন নারীদের সমর্থন। এবং রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে দেশের আবাসন খাত, ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কা ব্যবসায়ীদের। সংলাপের মধ্য দিয়ে সংকট নিরসনে আশাবাদী জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। তবে সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। সফরের তৃতীয় দিনেও দফায় দফায় বৈঠক করেছেন তারানকো। নির্বাচন কমিশনে তৃতীয়বারের মতো বৈঠক করে প্রথমবারের মতো কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। রোববার জামায়াতের সঙ্গে বৈঠক না হলেও সোমবার দলটির সঙ্গে বৈঠক দিয়ে দিন শুরু করেন তারানকো। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহ একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে করা যায় সে বিষয়ে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে কথা হয়েছে। দেশে যে চলমান প্রক্রিয়া যেটা চলছে, যে সংঘর্ষ চলছে, সংঘাত চলছে, সেটা নিয়ে আলোচনা করেছে। উনি যেটা বলছেন যে অবস্থা এমন সৃষ্টি করতে হবে যাতে করে এই সহিংস পরিবেশ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কিভাবে এই সহিংসতা কমানো যায় সব দলকেই এটা বের করতে হবে। আমরা যেটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করা যায় এবং সকল দলের অংশগ্রহণের জন্য যে পার্টিসিপেশন যদি হয়, তাহলে আমাদের ঐতিহ্য হচ্ছে যে আমাদের নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা হয় না। এরপর বেলা 11টার দিকে তৃতীয়বারের মতো গহ রিজভির সঙ্গে বৈঠকে বসেন তারানকো। রিজভির গুলশানের বাসায় এই বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। 1 ঘণ্টা ধরে চলা বৈঠকের পর সাংবাদিকদের এই বিষয়ে কিছু অবহিত করা হয়নি। পরে আবারও নির্বাচন কমিশনে যান জাতিসংঘের এই সহকারী মহাসচিব। সেখানে প্রথমবারের মতো মুখ খুলেন তিনি। বলেন, সংলাপের মধ্য দিয়ে সংকট নিরসনের জন্য সব পক্ষের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি রাজনৈতিক সদিচ্ছা এবং আপোষ করার মানসিকতা থাকে, তাহলে সংলাপের মাধ্যমে বর্তমান অচলাবস্থা নিরসনে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। আপনারা অনেক কিছু জানতে চান, কিন্তু আমার আরো বেশ কয়েকটি বৈঠক আছে। আমি আশ্বস্ত করছি, চলে যাওয়ার আগে গণমাধ্যমকে প্রয়োজনীয় তথ্য জানিয়ে যাব। সফরের শেষ দিনে আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তারানকোর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে তারানকোর সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলছেন না আওয়ামী লীগ নেতারা। এ ব্যাপারে দলের সাধারণ সম্পাদক পরে বিস্তারিত তুলে ধরবেন বলে জানানো হয়েছে। দলের নেতাদের সঙ্গে আজ দ্বিতীয় দফা বৈঠকের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সচিবালয়ে সাংবাদিকদের জানান, আলোচনার বিষয়ে এখনই কোনো বিবৃতি না দেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সৈয়দ আশরাফ সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট বা ইন্টারভিউ কিছু দেবেন। আমাদেরকে একেবারে ওদের সঙ্গে কথা দিয়েছি যে আমরা কোনো স্টেটমেন্ট দেব না।
আমরা কি আপনারা কি আশাবাদী আর কিছুই না বলে ভালো না। আশাবাদী কি আশাবাদী তো সারা জীবন থাকতেই হবে। আপনাদের স্বাস্থ্যে ধারার পর বিষয় নিয়ে কম্প্রিহেন্সিভ প্রেস ব্রিফিং করব এখন। না আশা ভাই শুধু একটু জানাবেন আমাদেরকে। আশা ভাই একটু আমাদের শুধু জানায় জানতে। আশা ভাই আপনি আশা ভাই একটা মিনিট আমাদের সাথে একটু কথা বলে যান। আমরা একটা সমঝোতার এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে আজ আবার বৈঠকে বসবেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সেখানে আছেন আমাদের রিপোর্টার সঞ্জীব রায়। বৈঠকের বিস্তারিত জানতে আমরা কথা বলছি তার সঙ্গে। সঞ্জীব, কি অবস্থা? বৈঠক কি শুরু হয়েছে? শুরু না হলে কখন শুরু হবে? ফ্রেম তো এখন ধরা রোকসানা, আপনি জানেন যে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যে বৈঠকটি করতে এসেছিলেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো, তিনি কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেছেন এবং প্রায় 1 ঘন্টার বৈঠক হয়েছে। যেই বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এবং রিয়াজ রহমান ছিলেন, তার সঙ্গে স্থায়ী কমিটির 2 জন সদস্য ছিলেন। তো সবকিছু মিলিয়ে বিএনপি চেয়ারপারসনের আজকের এই বৈঠকটি দ্বিতীয় দফা বৈঠক। জাতিসংঘের মহাসচিব প্রেরিত যে রাজনৈতিক সহকারী পররাষ্ট্র সচিব, তার সঙ্গে এই বৈঠকের কি ফলাফল সেই বিষয়টি জানানোর জন্য কিছুক্ষণ পরেই এখানে যারা উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে, তারা এসে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে গত পরশু এই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতি সেটি উত্তরণে এবং একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যাতে সমঝোতার মতো পরিবেশ তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে বেলা সন্ধ্যা 6টার আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেই বৈঠকটিতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই বৈঠকে যারা উপস্থিত রয়েছেন বিশেষত শমশের মবিন চৌধুরী, তিনি ছিলেন এবং সেটি গুলশান 2-এ ইউএনডিপির কার্যালয়ে সেটি অনুষ্ঠিত হয়েছিল। তো আমরা অপেক্ষা করছি এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো শমশের মবিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আজকে এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা আমাদের এসে হয়তো আজকের বৈঠকে কি হলো এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো আমাদের জানাবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। যখন তারা কথা বলবেন তখন হয়তো আবারও আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করব। সঞ্জীব, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আবার যখন তারা কথা বলার জন্য বা ব্রিফ করার জন্য বের হবেন, কোনো ধরনের তথ্য থাকলে আমরা সঞ্জীবের কাছে আবারও যাব। দর্শক, এবার অবরোধ ও হরতালের খবর। বিএনপি নেতৃত্বাধীন 18 দলের তৃতীয় দফা অবরোধের সময়সীমা আরও 3 দিন বাড়িয়ে শুক্রবার ভোর 6টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ দুপুরে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় এই কথা জানান। এছাড়া এই বার্তায় সারা দেশে নিহতদের স্মরণে শুক্রবার গায়বানা জানাজা এবং রোববার বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী 13 ডিসেম্বর রোজ শুক্রবার সকাল 6টা পর্যন্ত বর্ধিত করা হলো। 13 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারা দেশে জেলা, উপজেলা, থানা ও মহানগরীতে রাজপথের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের গায়বানা জানাজা অনুষ্ঠিত হবে। 15 ডিসেম্বর রোজ রবিবার সারা দেশে সকল ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, মহানগরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে 18 দলীয় জোটের তৃতীয় দফা অবরোধের তৃতীয় দিনে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের বহুলী বাজারে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এছাড়া সারা দেশে 7 পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হওয়ারও খবর পাওয়া গেছে। আমাদের ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকাল 9টার দিকে রাজশাহীর শালবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশও পাল্টা টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে দুই পক্ষের সংঘর্ষে 3 পুলিশ সহ আহত হয় 10 জন। চট্টগ্রামের হালি শহর এসি মসজিদের সামনে মিছিল করার পর নগরীর চৌমোহনী, কর্নেলহাট ও বাকুলিয়া এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সংঘর্ষে বাকুলিয়ায় 4 পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। সিরাজগঞ্জের বাহুলী বাজারে 18 দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধের সময় পুলিশ বাধা দিলে এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় রাবার বুলেটের আঘাতে হৃদয় নামের 12 বছরের এক পথচারী শিশু নিহত হয়।
নড়াইল মাগুরা সড়কের ডুমুরতলা এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। পরে তারা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এদিকে নারায়ণগঞ্জের নয়াপুর ও গলাচিপা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা বাইপাস ও ঢাকা 2500 সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধের সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর, গাইবান্ধা, কুমিল্লা, ময়মনসিংহ, ফেনী, বরিশাল, মৌলভীবাজার, পিরোজপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে জামায়াত শিবির নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রাজধানীতে 18 দলীয় জোটের টানা অবরোধের তৃতীয় দিন ও জামাতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। সকালে যাত্রাবাড়িতে একটি হিউম্যান হলারে আগুন দেয় জামাত কর্মীরা, পরে সেখান থেকে পুলিশ দুজনকে আটকও করে। সকাল থেকে রাজধানীতে অল্প সংখ্যক গাড়ি চলতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বেড়েছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে দেখা গেছে র্যাব পুলিশের সতর্ক অবস্থান। এদিকে টানা 3 দিনের অবরোধের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কোনো ট্রেনই সময় মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল, তবে যাত্রী সংখ্যা অন্য দিনের চেয়ে বেশ কম। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল থেকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছিল জামায়াতে ইসলাম। এদিকে একই কারণে আগামীকালও সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত ইসলামী। সরকারের নির্দেশ অনুযায়ী যে কোনো দিন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের মোল্লার ক্ষেত্রে জেল কোড প্রযোজ্য নয় বলেও জানান তিনি। আমি মনে করি যে কোনো দিনই করা সম্ভব। এখন সরকার জেল কর্তৃপক্ষকে এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন এবং তখনই এটা কার্যকর হবে। ট্রাইব্যুনাল যারা মৃত্যুদণ্ড দেননি, যাবজ্জীবন দিয়েছেন, তারা মৃত্যু পরোয়ানা পাঠিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে এবং আইনগতভাবে আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি। সন্ধ্যার সময় আরো থাকছে। বিএনপি নেতা হান্নান শাহ ও রিজভির রিমান্ড ও জামিন আবেদন নাকচ, 10 দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। সহিংস রাজনীতি থেকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে নারীদের সমর্থন এবং সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াতের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন। বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধে তারাই নারী নির্যাতন করেছে, নারীদের তুলে দিয়েছে পাকিস্তানিদের হাতে। শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করতে তাই নারী সমাজেরও সহযোগিতা প্রয়োজন। এই বিচারের কাজ শুরু করেছি বিশেষ করে আমার এই মা বোনদের উপরে যারা এইভাবে পাশবিক অত্যাচার করেছে এবং গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, একটি দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে। আমি এই ক্ষেত্রে আমার মা বোনদের সহযোগিতাও চাই, সমর্থন চাই, যেন যে বিচারের কাজ আমরা শুরু করেছি সেটা যেন আমরা কার্যকর করতে পারি। যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধী দল আন্দোলনের নামে মানুষ হত্যা করছে, এমন মন্তব্য করেন শেখ হাসিনা। বিরোধী দলকে আহ্বান জানান ধ্বংসাত্মক রাজনীতির পথ থেকে বেরিয়ে আসতে। খামাখা মানুষ খুন করে বাসের ভিতরে আগুন দিয়ে নারী শিশু সহ মানুষকে পুড়িয়ে মারা, এগুলি পরিহার যদি করতেন তাহলে অন্তত আমাদের ওই 2 নারী হিসেবে বা 2 মহিলা হিসেবে গালি খেতে হতো না। আমি তো বহু চেষ্টা করেছি, নিজে টেলিফোনও করেছি, এত শ্রুতি মধুর বক্তৃতা বোধহয় জীবনে আর কখনো শুনি নাই, যেভাবে উনি মানে টেলিফোনে আমাকে যে সব কথা শুনিয়েছেন, এটাই হচ্ছে দুঃখজনক। এর আগে নারী উন্নয়নে ভূমিকা রাখায় 2 নারী নেত্রীর হাতে রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির মন্ত্রীরা শপথে বহাল আছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এটি দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন 2013 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই সরকার থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় বৈঠকে জাতীয় পার্টির কোনো মন্ত্রী যোগ দেননি। মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে কোনো তথ্য নেই। ওরা আগে জানিয়েছেন আসবেন না, যারা আগে জানিয়ে দেন আসবেন না তাদের জন্য আসন রাখা হয় না। একজন মাননীয় মন্ত্রীর পদত্যাগপত্র যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত মাননীয় মন্ত্রীদের তালিকায় তাদের নাম থাকে। যখন কোনো পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেন এবং সেটি প্রজ্ঞাপিত হয় তখন ওই নাম থেকে এটা বাদ যায়। আমাদের ওয়েবসাইট আপডেট করা হয় এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিই। জাতীয় পার্টির 6 মন্ত্রী ও 1 উপদেষ্টার পদত্যাগপত্র ডাকযোগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সকালে বারিধারায় তার বাসভবনে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের তারিখ পেছানো সহ সংসদে যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছেন সেসব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হলেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয় তবে তিনি তা মেনে নেবেন বলেও সাংবাদিকদের জানান। এরশাদ আরো বলেন, 5 জানুয়ারি নির্বাচন হলে তা হবে অর্থহীন নির্বাচন ও সেই সরকারের মেয়াদ হবে ক্ষণস্থায়ী। 7 জন তাদের পদত্যাগপত্র দেওয়ার জন্য মহাসচিব গিয়েছিলেন শনিবারে, তারা করে নেয়নি বলে আজ অফিস বন্ধ। উনি গিয়েছিলেন গতকাল, নেয়নি, অফিস বন্ধ। 3 দিন চেষ্টা করে পত্র দিতে পারলাম না, শেষ পর্যন্ত আমরা বাই পোস্ট পাঠিয়েছি। আমরা নির্বাচনে যাব না যতক্ষণ পর্যন্ত সব যে দলগুলো সংসদে আছে সেই দলে অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাওয়া অর্থহীন, ক্ষণস্থায়ী। অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে 10 দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পৃথক মামলায় এই দুইটি আবেদনের উপর শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। এতে 10 দিনের মধ্যে উভয়কে জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। এর আগে সকালে এই দুই নেতাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। 18 দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় রিজভীকে 3 এবং হান্নান শাহকে 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনে রিজভীকে 30 দিনের এবং হান্নান শাহকে 20 দিনের রিমান্ডে চাওয়া হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনে জামিন চাওয়া হয়। গত 28 নভেম্বর হান্নান শাহকে ভাটারা থানায় দায়ের করা 1 মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। এছাড়া 4 ডিসেম্বর রুহুল কবির রিজভীকে শাহবাগ থানায় দায়ের করা 1 মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। দফায় দফায় বৈঠক হলেও মুখ খুলছেন না কেউই। পক্ষগুলোর ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব দিয়ে এখনো আশাবাদী তারানকো। I do believe that there is a possibility of finding a peaceful solution to this current deadlock. রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির মন্ত্রীরা শপথে বহাল থাকবেন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। জামাতের হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জে সংঘর্ষে শিশু নিহত। তৃতীয় দফা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশে ওয়ানডে সিরিজ বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ। এবং সহিংসতা পরিহার করে শান্তির পথে ফিরে আসবেন বেগম জিয়া, আশাবাদ প্রধানমন্ত্রীর। যুদ্ধাপরাধের বিচার শেষ করতে চাইলেন নারীদের সমর্থন। সমঝোতার জন্য দেশি বিদেশি বন্ধুরা তৎপরতা চালালেও বিরোধী দল টালবাহানা করছে বলে অভিযোগ করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তিনি আরো বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় এখন
কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে রায় কার্যকর হলে জামায়াত শিবির যেন কোনো নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। যতই তালবাহানা করুক এরা সমঝোতায় আসবে না। বিদেশি বন্ধুরা আমাদের চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ। তারা যতই প্রস্তাব দেখ না কেন, বেগম খালেদা জিয়ার পাকিস্তান প্রীতি, বেগম খালেদা জিয়ার জামাত প্রীতি, এই সমস্ত কারণে সমঝোতা হবে না। তারা সমঝোতায় আসতে চায় না, আসবেও না। তারা নির্বাচন চায় না। আজকে তারা হুমকি দিচ্ছে কাদের মোল্লার রায় কার্যকর হলে নাকি তারা দেশটাকে একেবারে ধ্বংস করে দেবে। যখনই কাদের মোল্লার রায় হবে আমরা সেরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করব। বিজয়ের ৪৩তম বার্ষিকী উদযাপনে আগামী ১৬ই ডিসেম্বর গণজাগরণ মঞ্চের উদ্যোগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমস্বরে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি। বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক দেশের সর্বস্তরের মানুষকে বিজয় দিবসে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। ১৬ই ডিসেম্বর ২০১৩ আমরা যেখানে আছি সেখান থেকেই গাইব আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চলমান রাজনৈতিক অস্থিরতায় বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আবাসন খাত। এই অবস্থা চলতে থাকলে ব্যাংক ঋণ পরিশোধ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এদিকে ১৫ই ডিসেম্বর রাজনৈতিক স্থিতিশীলতার দাবিতে এফবিসিসিআই এর সাদা পতাকা মিছিলের সাথে একাত্মতা ঘোষণা করেছেন তারা। সানবীর রূপলের রিপোর্ট। একের পর এক হরতাল অবরোধের মতো কর্মসূচিতে অন্যান্য শিল্প খাতের মতো প্রভাব পড়েছে আবাসন খাতেও। ব্যবসায়ীরা বলছেন সময় মতো পণ্য পরিবহন করতে না পারায় ফ্ল্যাট নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছে, এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে দিতে না পারায় চুক্তিও বাতিল করেছেন কেউ কেউ। ব্যবসায়ীরা বলছেন এবছর তাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে। ক্রেতার সাথে আমরা যখন ফ্ল্যাট বিক্রি করি তাদের সাথে একটা চুক্তিপত্র হয়, সেই চুক্তিতে নির্ধারিত একটা সময়ে হস্তান্তরের একটা কমিটমেন্ট থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ যেভাবে এগোচ্ছে তাতে আমাদের নির্মাণ সামগ্রী আমরা সঠিকভাবে সময় মতো আনতে পারছি না। সেক্ষেত্রে ক্রেতা এবং জমির মালিক দুইজনকেই আমরা সঠিক সময়ে ফ্ল্যাট হস্তান্তর করতে ব্যর্থ হব। নতুন করে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সবাই সে ব্যাপারে তো খুব শঙ্কিত। তো আমরা হরতাল অবরোধের কারণে অনেক প্রেসারে আছি। রিহ্যাবের হিসাবে আবাসন ব্যবসায়ীদের ১৮,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ আটকে আছে। এক সংবাদ সম্মেলনে বলা হয় চলমান অবস্থা আরও দীর্ঘস্থায়ী হলে ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হবে তাদের। গত বছর মেলায় আমরা ৬১০ কোটি টাকার মতো আমরা বিনিয়োগ হয়েছিল এই সেক্টরে। বর্তমানে সেই মেলা হচ্ছে না। আমরা ক্ষতিগ্রস্ত হলে ক্রেতা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি ল্যান্ড ওনাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের সকল রাজনৈতিক দলকে সমঝোতায় এসে দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের দাবি জানাচ্ছি। আবাসন খাতের সাথে ছোট বড় ২৭টি শিল্প জড়িত। এই খাতে ধস নামলে এর প্রভাবে অন্য শিল্পেও ক্ষতির আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেল ৪:১৫টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। কিংবদন্তি এই নেতার প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভূমিমন্ত্রী আমির হোসেন আমু, শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, ৩ বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশের ৭ ম্যাচ ওয়ানডে সিরিজ বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশটির ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দেশে ফেরার নির্দেশ দিলেও পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুরোধে তারা চট্টগ্রামে অবস্থান করার ব্যাপারে সম্মত হয়েছে। এদিকে বিসিবি সিরিজ চালিয়ে যাবার ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে রাজি করানোর প্রচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শনিবার সন্ধ্যার পর ওয়েস্ট ইন্ডিজ দল যেখানে অবস্থান করছে সেই হোটেল আগ্রাবাদের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর
পরদিন রোববার দ্বিতীয় ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় সফরকারীরা। বিসিবি কর্মকর্তাদের আশ্বাসে দ্বিতীয় ম্যাচটি রোববারের পরিবর্তে সোমবার খেলতে রাজি হয় ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু রোববার মধ্যরাতে একটি ইমেল বার্তায় সবকিছু এলোমেলো হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে আপনার চিঠি একটা আসছে যে ওদেরকে না খেলার জন্য বলেছে, যেহেতু এটা বোর্ডের ডিসিশন এবং বোর্ড আপনার বোর্ডকে মেল করেছে, তো আমার মনে হয় যে আমরা আলাপ আলোচনা করছি, এখনো চেষ্টা চলছে। তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের কেউ। তবে পুলিশ কর্মকর্তারা দাবি করছেন ওয়েস্ট ইন্ডিজ টিমের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। মাঠে তাদের গমনাগমন, মাঠের মধ্যের এবং বহির্বেষ্টনীতে তাদের হোটেল আগ্রাবাদ থেকে নেওয়ার যে পথ রয়েছে, সেই পথে ব্যাপক আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে, এতে কোনোভাবেই তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। 7টি একদিনের ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এর মধ্যে 3টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং বাকি 4টি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। 7 ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দফায় দফায় বৈঠক হলেও মুখ খুলছেন না কেউই। পক্ষগুলোর ছাড় দেওয়ার মানসিকতার উপর গুরুত্ব দিয়ে এখনো আশাবাদী তারানকো। I do believe that there is a possibility of finding a peaceful solution to this current deadlock. রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির মন্ত্রীরা স্বপদে বহাল থাকবেন, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। জামায়াতের হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা, সিরাজগঞ্জে সংঘর্ষে শিশু নিহত, তৃতীয় দফা অবরোধের সময়সীমা বাড়ল শুক্রবার ভোর পর্যন্ত। যে কোনো দিন কাদের মোল্লার ফাঁসি, জানালেন অ্যাটর্নি জেনারেল। জেল কোড না মানার অভিযোগ জামায়াতের। এবং সহিংসতা পরিহার করে শান্তির পথে ফিরে আসবেন বেগম জিয়া, আশাবাদ প্রধানমন্ত্রীর। যুদ্ধাপরাধের বিচার শেষ করতে চাইলেন নারীদের সমর্থন। এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।